বাংলাদেশ বিরোধী ভারতের বড় ষড়যন্ত্র ফাঁস। হাই কমিশনে হামলার জন্যই এক সপ্তাহ আগে গঠন হয় সংঘর্ষ সমিতি। ভারতের বদলে পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্কে যেতে পারে বাংলাদেশ। বড় ধাক্কা খাবে কি দিল্লি? ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে চীনের সাথে বন্ধুত্বে আরেক প্রতিবেশী নেপাল। বিপাকে দিল্লি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ফাঁস হলো বাংলাদেশ বিরোধী ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের বিশাল ষড়যন্ত্র। ভারতের ত্রিপুরায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত, এমন ইঙ্গিত মিলেছে খোদ হামলায় সরাসরি জড়িত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির নেতার কথাতে। বৃহস্পতিবার এমন খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ার এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে। তারা জানিয়েছে, বাংলাদেশে ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করতেই মাত্র এক সপ্তাহ আগে ভারত জুড়ে এমন সংগঠন গঠন করা হয়। বিশ্লেষকদের ধারণা, সোমবার বাংলাদেশের হাই কমিশনে হামলার ঘটনা হঠাৎ করে নয়, রীতিমতো ক্ষমতাসীনদের সহায়তা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হঠাৎ করে নয়, পূর্ব পরিকল্পিতভাবে জেনে বুঝেই সোমবার ভারতের ত্রিপুরায় বাংলাদেশের হাইকমিশনে ঘৃণ্য হামলা চালিয়েছিল উগ্র হিন্দুবাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি। আর এ কাজের জন্য মাত্র এক সপ্তাহ আগে হিন্দু সংঘর্ষ সমিতি গঠন করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আর তাদের সমর্থিত দেশটির হিন্দুত্ববাদী গোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভিজবা হিন্দু পরিষদ। বৃহস্পতিবার খোদ হিন্দু সংঘর্ষ সমিতির নেতার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস। তারা জানিয়েছে, ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে নামতে 7 দিন আগে তাদের গঠন করা হয়েছে। শুধু ত্রিপুরা নয়, গোটা ভারতেই এমন দল গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে হিন্দু সংঘর্ষ সমিতির নেতা শঙ্কর রায়। বিশ্লেষকরা বলছেন, তাদের এই প্রতিবেদনেই ইঙ্গিত মিলছে হঠাৎ করে নয়, রীতিমতো আগ থেকে পরিকল্পনা করে সোমবার ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে হামলা চালানো হয়েছিল। সহিংস হামলা চালিয়ে পুড়িয়ে ফেলা হয় সাইনবোর্ড, ছিঁড়ে ফেলা হয় পতাকা। তাই প্রশ্ন উঠেছে, মোদী সরকার কি জানতো বাংলাদেশ হাইকমিশনে হামলা হবে? আর এ কারণে কি নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢিলেঢালা? সব জানার কারণেই কি হাইকমিশন এলাকায় থাকা পুলিশ ছিল নিষ্ক্রিয়? প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভিজবা হিন্দু পরিষদ সংঘ পরিচালিত হয় কাদের দ্বারা? ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে, দেশটির বিজেপির জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর সদস্য হচ্ছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 1925 সালে প্রতিষ্ঠিত সংগঠনটি হিন্দুদের অধিকার নিয়ে কাজ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর হাজারো অভিযোগ রয়েছে। নানা সময় সংখ্যালঘু মুসলিমদের পেছনে উগ্রবাদী হিন্দুদের উস্কে দেওয়ার জন্য সংগঠনগুলোকে দায়ী করা হয়। এসব তথ্যের ভিত্তিতে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্ররোচনায় এই সংগঠনগুলো পরিচালিত হয়। হিন্দুদের অধিকার আদায়ের আড়ালে মুসলিমদের প্রতি প্রতিহিংসা ছড়াতে এরা অপপ্রচার চালায়। হিন্দু সংঘর্ষ সমিতিও সেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এদিকে ভারতের ত্রিপুরায় হোটেল এবং রেস্টুরেন্ট সেবা বাতিলের পর এবার আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সংবাদ সম্মেলনে বলেন, রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে। রাজ্যটিতে আগে 5 কিলোমিটারের মধ্যে মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। এই নিষেধাজ্ঞার ফলে স্থানীয় মুসলিমরা অসন্তোষ জানিয়েছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে বাংলাদেশিদের বয়কট করতে গিয়ে উল্টো আর্থিক টানাপোড়েনে বিপাকে পড়েছেন ভারত। তাই বয়কট নয়, বরং অতিথি হিসেবে বাংলাদেশি রোগীদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতালগুলো। শুধু তাই নয়, ঘোষণা দিয়েছে বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে 10% ছাড়েন। বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IM। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। একেই বলে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার জেরে ও ধৈর্যপূর্ণ আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয়, কিন্তু নিজেদের তৈরি করা সে ফাঁদে পড়ে এখন কাতরাচ্ছে খোদ ভারতীয়রাই। বাংলাদেশ ভারতের চলমান কূটনৈতিক টানাপোড়েনের ব্যাপক প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায়। সম্প্রতি সেখানকার কিছু হাসপাতাল ও হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। কলকাতার JN রায় হাসপাতাল, ডিসান হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশি রোগীদের বয়কটের ঘোষণা দেয়। চিকিৎসা পেতে ভারতীয় পতাকায় প্রণাম করতে হবে পাওয়া যায় এমন খবরও। কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে নজিরবিহীন এক সংকটের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন ও চিকিৎসা খাত। বাংলাদেশিদের অভাবে ব্যবসায় ধস নামায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।
তবে দেরিতে হলেও এবার শুভবুদ্ধির উদয় ঘটেছে পশ্চিমবঙ্গবাসীর। বয়কট নয়, বরং এখন থেকে অতিথি হিসেবে বাংলাদেশি রোগীদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। শুধু তাই নয়, আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে 10% ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে। বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী। চিকিৎসকদের কাছে সকল রোগী সমান। পাশাপাশি তারা হাসপাতালগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, ভারতে আসা বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না। বাংলাদেশি রোগীরা ভারতে গেলে অবশ্যই তাদের চিকিৎসা দিতে হবে। এছাড়া শিগগিরই বাংলাদেশি রোগীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে বলেও জানায় সংগঠনটি। ভারতের চিকিৎসা সেবার বিষয়ে স্বস্তির খবর এলো, পর্যটন খাত নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন। এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিকেরা। কিন্তু গত কয়েক মাস ধরে বাংলাদেশি পর্যটক না থাকায় ও বাংলাদেশিদের বয়কটের ঘোষণায় সেখানকার ব্যবসা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় কলকাতার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে। ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী আধপেট খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে ভারতের সংসদের চলতি অধিবেশনেও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। হাসপাতালের পর কলকাতার পর্যটন খাত নিয়েও শীঘ্রই সুসংবাদ আসবে, এমন প্রত্যাশাই করছেন দুই দেশের সাধারণ জনগণ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভারতের উপর নির্ভরতা কমাতে পারে বাংলাদেশ। ভারতের বদলে বাংলাদেশ বাণিজ্যের সম্পর্ক গড়ে তুলতে পারে পাকিস্তানের সাথে। সম্প্রতি পাকিস্তানের কাছ থেকে বিপুল পরিমাণ চিনি কেনার খবর প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। হাসিনা সরকারের কারণে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জটিল থাকলেও এবার দেখা দিয়েছে নানা সম্ভাবনা। বিশেষজ্ঞরা মনে করেন, পারস্পরিক বিনিয়োগ বাড়ালে কয়েক গুণ বাড়বে দুই দেশের ব্যবসা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে সম্প্রতি 25,000 টন চিনি আমদানি করছে বাংলাদেশ। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়তেই করাচি ও ঢাকার বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি নতুন করে সামনে আসলো। নভেম্বরের মাঝামাঝি সময়ে করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়ে কন্টেইনার বহনকারী একটি জাহাজ। স্বাধীনতার পর প্রথমবারের মতো সরাসরি জাহাজ আসলেও বহুদিন থেকেই দুই দেশের মধ্যে রয়েছে ব্যবসায়িক সম্পর্ক। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, বিগত সরকার কি ইচ্ছা করেই আলোচনায় আনতে দেয়নি ঢাকা করাচির ইকোনমিক রিলেশন? আর পাকিস্তান থেকে কোন কোন পণ্য আমদানি করে বাংলাদেশ? বাংলাদেশের স্বাধীনতার পর দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হতে অনেক বছর লেগেছে। সাধারণত পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী কোনো জাহাজ চট্টগ্রামে আসত না। তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে আনা নেয়া করা হতো মালবাহী কন্টেইনার। পাকিস্তানি পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত, এরপর জাহাজ বদল করে বাংলাদেশে আসত সেসব কন্টেইনার। তবে গত 13ই নভেম্বর নতুন করে কন্টেইনার বহনকারী জাহাজ চট্টগ্রামে আসার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে ভারতকে পাত্তা না দিয়ে আগের চাইতে উষ্ণ হয়ে উঠছে দুই দেশের সম্পর্ক। গত কয়েক দশক ধরে হাসিনা সরকারের শাসনামলে ভারতের পরোক্ষ ইশারায় জটিল করে ফেলা হয়েছিল ঢাকা করাচির বাণিজ্যিক সম্পর্ক। 2009 সালে বাংলাদেশের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তখন থেকেই মূলত সীমিত হতে থাকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম। নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে রাখে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে রেড লিস্ট থেকে বাদ দেয়া হয় দেশটির সব ধরনের পণ্য। শিথিল করা হয় পণ্য আমদানিতে কড়াকড়ি।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেচাকেনা হয় বিভিন্ন ধরনের পণ্য। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুসারে 2023 সালে বাংলাদেশে প্রায় 65 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে পাকিস্তান। তুলা, সিমেন্টের কাঁচামাল, পাট, টেক্সটাইল ফেব্রিক্স, পেপার, মেডিকেল ইকুইপমেন্ট সহ অনেক পণ্য আসে করাচি থেকে। এছাড়াও বাংলাদেশের বাজারে পাকিস্তানের সিলিং ফ্যান, ফল-ফলাদি, ফলের জুস, নারীদের পোশাকের রয়েছে বেশ চাহিদা। তবে বাংলাদেশ থেকে কৃষি পণ্য, গার্মেন্ট, মেডিসিন, লেদার সহ যে পরিমাণ পণ্য পাকিস্তানে রপ্তানি হয় তার চেয়ে বেশি কিনে খোদ বাংলাদেশ। ভারতের সাথে চলমান টানাপোড়েনের কারণে ব্যবসায়িক বিকল্প হাব হিসাবে পাকিস্তান সহ অনেক দেশের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং বিদ্যমান সম্পর্ক উন্নয়নে মনোযোগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত নির্ভরশীলতা কমানোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার বিকল্প নেই বলে মনে করেন গবেষক ও আমদানি রপ্তানি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়লে ভারতের জন্য সেটা হবে আরেকটি বড় ধাক্কা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্রতিবেশী দেশে ভারতের অনধিকার চর্চা আর খবরদারির মানসিকতার জন্য বেঁকে বসা দেশের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। এবার এই তালিকায় যোগ হলো ভারতের আরেক প্রতিবেশী নেপাল। দিল্লির আপত্তি উপেক্ষা করে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়নে সহায়ক কয়েকটি চুক্তি সই করেছে নেপাল। 4 দিনের চীন সফরে ভারতের সাথে দূরত্বের গুঞ্জনও খোলাসা করে দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টাকে সার্বিক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে চীন। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। নেপালের সাথে ভারতের দাদাগিরির সম্পর্ক নিয়ে পূর্ব আশঙ্কা আর বিশ্লেষকদের ইঙ্গিতে আগেই আঁচ করা যাচ্ছিল বিষয়টি। এবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির চীন সফরে রাগঢাক না রেখে প্রকাশ্যে এলো ভারতের অস্বস্তি আর উদ্বেগের মানদণ্ডে নাড়া দেওয়ার এই ঘটনাটি। দিল্লির প্রভাব বলয় ছিন্ন করতে কাঠমান্ডুর প্রবল চেষ্টার বিষয়টিও নিয়মিত বিরতিতে টের পাওয়া যাচ্ছিল। এবার চীনের মাটিতে দাঁড়িয়ে নেপালের প্রধানমন্ত্রী ওলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় কাঠমান্ডু। এখন কি করবে দিল্লি? কূটনৈতিক চাপ বা ষড়যন্ত্রে উদ্দেশ্য হাসিলের কৌশলে এগুবে, নাকি কিছুদিন আগেও হাতছাড়া হওয়া মালদ্বীপের মতো আর্থিক প্রলোভনের ফাঁদে ফেলবে কাঠমান্ডুকে? বেইজিংয়ে 4 দিনের সফর শুরু করা নেপালের প্রধানমন্ত্রী ওলির সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের দিন 9টি চুক্তি হয়। চীনের এই মহাপরিকল্পনায় নেপাল 2017 সালে যুক্ত হলেও ভারতের তীব্র আপত্তিতে গত 7 বছর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বাস্তবায়ন স্থবির ছিল। নেপালের জাতীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার পাশাপাশি দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টাকে সমর্থন করে চীন। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড নির্মাণের জন্য বন্দর, পরিবহন, পাওয়ার গ্রিড, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সংযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বেইজিং, যা নেপালে বিনিয়োগ ও ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করবে। নেপালকে ভূমিবেষ্টিত দেশ থেকে ভূমি সংযুক্ত দেশে রূপান্তরিত করতে চীন মূল্যবান সহায়তা দেয় কাঠমান্ডু কৃতজ্ঞ। নেপাল দৃঢ়ভাবে এক চীন নীতি সমর্থন করে আর কিছু দেশের চীনের আভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপের বিরোধিতা করে। নেপাল অব্যাহতভাবে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়নে অংশ নেবে। আরও বেশি চীনা কোম্পানির নেপালে বিনিয়োগের উদ্যোগকে বাস্তব সহযোগিতা দেয়া হবে। ঐতিহ্যগতভাবে দক্ষিণের প্রতিবেশী ভারতের উপর বেশি মাত্রায় নির্ভরশীল নেপাল। দেশটির আন্তর্জাতিক বাণিজ্যের 2/3 হয় ভারতের সঙ্গে, আর মাত্র 14% হয় চীনের সঙ্গে। যদিও ঋণদাতার তালিকায় ভারতকে পেছনে ফেলে চীনের অবস্থান শুরুর দিকে। বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতা আমলে নিয়ে প্রধানমন্ত্রী ওলি এবার প্রথা ভেঙে উত্তরের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অসমাপ্ত কাজ বাস্তবায়নের পথে হাঁটছেন। গত জুলাইয়ে 4র্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ওলিকে ভারতে প্রথম বিদেশ সফর শুরুর জন্য আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। গত সোমবার চীনে যাওয়ার মাধ্যমে চলতি মেয়াদে প্রথম বিদেশ সফর শুরু করেন ওলি। 2015 সালে কাঠমান্ডুর উপর তেল নিষেধাজ্ঞা দিয়েছিল দিল্লি। পরের বছর ওলি প্রথমবার নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে চীনের সঙ্গে পেট্রোলিয়াম চুক্তি সই করেছিলেন।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিউ সিল্ক রোড নামেও পরিচিত 2013 সালের সেপ্টেম্বরে এই মহৎ পরিকল্পনা ঘোষণা করে চীন, যা দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা পর্যন্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সংযোগ ও সহযোগিতা বাড়াবে। এর আওতায় স্থলপথে দক্ষিণ পূর্ব, দক্ষিণ এবং মধ্য এশিয়ার মতো অঞ্চলের সাথে ইউরোপের এবং সমুদ্রপথে উপকূলীয় অঞ্চল সহ দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পূর্ব আফ্রিকা যুক্ত হবে। এই মহাপরিকল্পনার আওতায় চুক্তিতে রাজি হওয়া দেশগুলোতে চীনের অর্থায়নে শুরু হয়েছে বিমানবন্দর, নৌ ও স্থলবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, সেতু, রেলপথ, রাস্তা ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের কাজ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা নষ্ট করার প্রচেষ্টা চালানোর অভিযোগ এনে ভারতের অন্যতম শীর্ষ ফ্যাক্ট চেকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতের এই শীর্ষ ফ্যাক্ট চেকার বাংলাদেশ বিষয়ে ভারতের অপপ্রচার নিয়ে সরব ছিলেন, তবে তার বিরুদ্ধে মামলা হয় বিতর্কিত হিন্দু পুরোহিত ইয়াতি নরসিংহানন্দের ইসলাম বিদ্বেষী বক্তব্য তুলে ধরার কারণে। ভিডিওতে ওই হিন্দু পুরোহিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা নষ্ট করার প্রচেষ্টা চালানোর অভিযোগ এনে ভারতের অন্যতম শীর্ষ ফ্যাক্ট চেকার ও সাংবাদিক মোহাম্মদ জুবাইরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতের এই শীর্ষ ফ্যাক্ট চেকার বাংলাদেশ বিষয়ে ভারতের অপপ্রচার নিয়ে সরব ছিলেন। তিনি ক্রমাগত ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত সত্য খবর সামনে আনছিলেন। গত 5 আগস্টের পর থেকে ভারতের গণমাধ্যম, যাকে গতি মিডিয়া বলা হয়ে থাকে, বাংলাদেশ সম্পর্কে ক্রমাগত মিথ্যা খবর প্রচার করে আসছিল, এমনকি এখনও তারা অব্যাহত রেখেছে। ভারতের উগ্রবাদী বিভিন্ন হিন্দু সংগঠন বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টায় উন্মাদ হয়ে উঠেছে। যদিও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে তারা বারবারই ব্যর্থ হয়েছে। এই ফ্যাক্ট চেকার এসব তথ্য সামনে তুলে আনার পরপরই তার বিরুদ্ধে মামলা দায়েরের খবর আসে। তবে জুবাইরের বিরুদ্ধে মামলা হয় গত 3 অক্টোবর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট শেয়ার করার কারণে, যেখানে তিনি বিতর্কিত হিন্দু পুরোহিত ইয়াতি নরসিংহানন্দের ঘৃণামূলক বক্তব্য তুলে ধরেছিলেন। জুবাইরের পোস্ট করা ভিডিওতে দেখা যায় নরসিংহানন্দ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। ইসলাম বিদ্বেষী নরসিংহানন্দের এহেন কাণ্ডে সে সময় ভারত জুড়ে মুসলিমরা বিক্ষোভ করে। এরপরই নরসিংহানন্দের শতাধিক উগ্র সমর্থকরা থানা ঘেরাও করে জুবাইরের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি করে। পরে বিজেপির রাজনীতিবিদ ও নরসিংহানন্দের ঘনিষ্ঠ সহযোগী উদিত্য ত্যাগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ জুবাইরের বিরুদ্ধে মামলা করে। ঘৃণামূলক বক্তব্যের পর এখনও নরসিংহানন্দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ বলছে, জুবাইরের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা ভারতীয় আইন অনুযায়ী জামিন অযোগ্য। যদি আদালতে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার অন্তত 7 বছরের কারাদণ্ড ও জরিমানা, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মঙ্গলবার এই মামলার সংক্ষিপ্ত শুনানি করেন এলাহাবাদ হাইকোর্ট। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবাইর তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি ছাড়াও এর আগে বহু সাংবাদিক, রাজনীতিবিদ এবং মিডিয়া চ্যানেলও এই ভিডিওটি শেয়ার করেছে। সম্প্রতি বিবিসিকে জুবাইর বলেন, তার ফ্যাক্ট চেকিং সংক্রান্ত কাজের জন্যই তাকে টার্গেট করা হয়েছে। বিবিসিকে তিনি আরও বলেন, ক্রমাগত ঘৃণামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এমন একজন মানুষের অনুসারীদের অভিযোগে পুলিশ মামলা করেছে। ঘৃণামূলক বক্তব্যের খবর তুলে ধরছে তারা এমন মানুষের পেছনে লেগেছে, অথচ ঘৃণামূলক বক্তব্য দেওয়া মানুষ মুক্ত ঘুরে বেড়াচ্ছে। যেসব মানুষ ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা করছে তাদের কণ্ঠরোধের প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেন জুবাইর। ইফাত জাহান, বাংলা ভিশন। বিশ্বব্যাপী অস্ত্র বাণিজ্য থেকে আয় হওয়া অর্থের 50% যায় যুক্তরাষ্ট্রের পকেটে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ সহ সারা বিশ্বে চলমান সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন বেড়েছে বহুগুণ। গবেষণা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সিপ্রি জানিয়েছে, 2023 সালে বৈশ্বিক অস্ত্র বিক্রি আগের বছরের তুলনায় 4% বেশি বেড়েছে। এই অস্ত্রের বেশিরভাগই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। হিজল জবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
একদিকে হাজার হাজার মানুষের মৃত্যু আর রক্তপাত, অন্যদিকে অস্ত্র বাণিজ্যের রমরমা। যুদ্ধ আর সংঘাত যতই ছড়াচ্ছে ততই ফুলে ফেঁপে উঠছে এই ব্যবসা। চলতি সপ্তাহে প্রকাশিত এক গবেষণাপত্রে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি জানিয়েছে, ইউক্রেন ও গাজা যুদ্ধ, এশিয়ায় ভূরাজনৈতিক সংঘাত সহ বিভিন্ন কারণে 2022 সালের তুলনায় 2023 সালে বৈশ্বিক অস্ত্র বাণিজ্য 4.2% বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের শীর্ষ 100 অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রি ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে তারা। সিপ্রির প্রতিবেদনে বলা হয়, গত বছর সারা বিশ্বে 632 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বাণিজ্য হয়েছে। এর অর্ধেকই ঢুকেছে যুক্তরাষ্ট্রের পকেটে। বিশ্বব্যাপী শীর্ষ 100 অস্ত্র উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের 41টি যুক্তরাষ্ট্রের। 2023 সালে তারা 317 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বাণিজ্য করে। পরিসংখ্যান বলছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রেও একই ভূমিকা তাদের। এছাড়া চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ানেও বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে তারা। বিশ্লেষকরা বলছেন, অস্ত্র বাণিজ্য বাড়াতে যুদ্ধ ও আঞ্চলিক সংঘাতকে পুঁজি করছে যুক্তরাষ্ট্র। এজন্য অনেক জায়গায় সংঘাতকে উস্কে দেয়া হচ্ছে বলেও অভিযোগ সমালোচকদের। কেননা যুদ্ধের ভয়াবহতা যত বাড়বে ততই অস্ত্র বাণিজ্য বিস্তৃত হবে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্টের বরাত দিয়ে সিপ্রি জানায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে 2023 সালে ইউরোপীয় মিত্রদের কাছে রেকর্ড পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রিতে শীর্ষে থাকা 100 প্রতিষ্ঠানের 1/4 বর্তমানে বিভিন্ন ধরনের পারমাণবিক প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বলে জানায় সিপ্রি। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তির আধুনিকায়নে বেশ কিছু প্রকল্পের মাঝামাঝি পর্যায়ে আছে বলেও জানানো হয়। এগুলোতে বিনিয়োগ করা হয়েছে $1.5 ট্রিলিয়ন। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের লক্ষ্য হল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপে সক্ষম পারমাণবিক সাবমেরিন, পারমাণবিক ওয়ারহেড সহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামের সক্ষমতা আরও বাড়ানো। এ ধরনের পদক্ষেপ সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার চিত্রই তুলে ধরে। এরই মাঝে পরমাণু অস্ত্র ব্যবহারের জেরে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সন্দেহ নেই, এতে করে আরও ফুলে ফেঁপে উঠবে যুক্তরাষ্ট্র সহ অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর অস্ত্র বাণিজ্য। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।